নমস্কার বন্ধুরা, বিজিএস এর গল্প কথার ষষ্ঠতম এপিসোডে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা একটু আলোচনা করব যে গোল্ডিয়ান ফিঞ্চটা আমার ঘরে প্রথম কিভাবে আসে এবং গোল্ডিয়ান ফিঞ্চ সম্বন্ধে সামান্য কিছু ধ্যান ধারণা আপনাদের সাথে আমার ফার্স্ট লাইফের গোল্ডিয়ান ফিঞ্চের সম্বন্ধে কিছু ধারণা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আমি বলেছিলাম আগের দিন। এটা নিয়ে একটুখানি আলোচনাটা শুরু করি, তারপর গল্পটা তো আস্তে আস্তে আরো গভীরে যাবে। তা গোল্ডিয়ান ফিশটা আমার ঘরে কিরকম প্রথম যে আমার ঘরে আসে কিরকম ভাবে আসে দেখুন। আমার প্রথম আলাপ হয় আমার এই আমাদেরই এখানকার একজন বিশিষ্ট একজন মানুষ, তিনি ছোট পাখি করতেন। তা আমার এক বন্ধুর থ্রুতে আমার ওনার সাথে আলাপ হয়। এরপর আগ্রহটা অনেক বেশি বাড়ে, পাখি সংক্রান্ত বিষয়ে জানার আগ্রহ বাড়ে, আরো নতুন নতুন কি পাখি করা যায় এই বিষয়ে একটা আগ্রহ, কিউরিসিটি বাড়ে। এই আগ্রহে থেকে আস্তে আস্তে পরিচিতিগুলিও বাড়ে। তখন তো ইউটিউব বা এই মাধ্যমগুলি কিছু ছিল না। তখন কিন্তু আমাদের কেউ যদি কারোর সাথে পরিচয় করিয়ে দেয়, কে কোথায় কি পাখি করছে এগুলি তো জানার অসম্ভব ছিল যদি কেউ পরিচয় না করিয়ে দেয়। তাই একে অপরের পরিচয়েই পরিচিতিগুলি বাড়তো। তা আমার একজন যে ছোট পাখি করতেন তার নাম হচ্ছে অমিত মুখার্জি, অমিত দা, আমাদের নিমতা এরিয়ার। তিনি এই ফিঞ্চ গ্রুপের পাখিটা করতেন। তার বাড়িতে আমাকে একদিন নিয়ে গেল আমার ওই বন্ধু, যে চল তোর সাথে একটু আলাপ করিয়ে দেবো। তো আমি গেলাম। ওখানে গিয়ে আমি যে পাখিগুলির সাথে পরিচিতি পেলাম সেটা হচ্ছে লং টেল, জাভা, বদ্রি বেশ কালারফুল বদ্রি কিছুটা ছিল। দেখুন, আমি স্বীকার করছি, আমি নামগুলি আজকে যে জায়গায় এসছি, যদি অহংকার বোধ থাকতো বা কি বলবো, এগুলি হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাটা হয়তো নিউ জেনারেশন বা আজকের দিনের মানুষের খুব কম আছে। আজকে আমি যে জায়গাটাতে বিলং করি, আজকে যে এই যে পুরনো মানুষগুলির থেকে যা শিক্ষা আমি পেয়েছিলাম, পাখিতে কি খাবার দিতে হয়, পাখিতে কি ওষুধ বিষুধ দিতে হয়, এখন বর্তমান আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি তার কোনো ওষুধই ব্যবহার করি না। এবং কোনো তাদের যে নলেজগুলি দিয়ে আমি পাখি করা শুরু করেছিলাম সেগুলি কিন্তু আমি এখন বর্তমানে কোনো কিছুরই আমি প্রয়োগ করি না বা কোনো কিছুই আমি ব্যবহার করি না। তা আমি কিন্তু পারতাম যে এই মানুষগুলির কথা আমি কেন বলবো, এই মানুষগুলির কথা আমার তাদের তুলে ধরার আমার দরকারটা কি। কিন্তু আমার শিক্ষা তা বলে না। আমার শিক্ষা কেন তা বলে না, আমি যাদের দ্বারা আমার এই লাইফটা শুরু, আমি তাদের কথা যদি আমি বলতে পারি আমার ভীষণ আনন্দ লাগে। এইটা বলে না আমার ভীষণ আনন্দ লাগে। এবং আস্তে আস্তে আমি বেশ কয়েকজনের নামই বলবো যাদের থেকে আমি প্রথম লাইফের আমি অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি, শিখেছি, তাদের নামগুলি আমি বলবো। এখন বর্তমানে বলে না, এখন সব নিজের শিক্ষা, নিজের আমার কিন্তু আমি এখন বলছি বারবার যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, মানে পাখিকে কিভাবে ভালো রাখা যায় এবং কি ধরনের সাপ্লিমেন্টে পাখি গুলে খাওয়া হয়ে গেছে, মানে এক্সপেরিমেন্ট করে গুলে খাওয়া হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে আমি বলি না কখনো। সেটা নিয়ে বললে মনে হয় যেন আমি নিজেকে নিজেই ছোট করলাম। সেটাকে নিয়ে যখন আমি জাহির করবো, কারোর কাছে আমি নিজেকে প্রেজেন্ট করব বা বারবার বলার চেষ্টা করব যে আমি এই, আমি সেই, আমি অনেক কিছু করেছি, অনেক কিছু না, এটা করলে আমার মনে হয় যেন আমি নিজেকেই নিজে ছোট করলাম। কেননা এখনো আমি শিখছি, এখনো আমার মানে নতুন নতুন জিনিসের যেগুলি করা হয়ে গেছে, কিন্তু নতুন নতুন বহুত কিছু এখনো আমার এক্সপেরিমেন্ট চলছে এখনো পর্যন্ত। এই শিক্ষার কোনো শেষ নেই, নতুন নতুন অনেক কনসেপ্ট আছে, সেগুলির উপরে যদি কাজ করতে পারি, সেই সমস্ত খাবারগুলির উপরে যদি কাজ করতে পারি ভীষণ আনন্দ লাগবে। কতটুকু সেল হবে, কতটুকু মার্কেট পাবো, কে মার্কেট করবে, কে বেচবে, কাকে হারিয়ে আমি জিতবো, এই মাথার মধ্যে আমার নেই। কিন্তু করতে পারলে বা একটা পাখিকে যদি একটা ভালো নিউট্রিশন দিতে পারি, সেই পাখিটাকে যদি আমার খাবারটা তাকে প্রোভাইড করতে পারি, এটাতে আমার একটা ভীষণ তৃপ্তি, ভীষণ একটা আনন্দ আমার মনে হবে। ঠিক যেরকম এই যে ওয়ার্ল্ড কাপ জিতলো, যে আপনাদের ঠিক যেরকম আনন্দ লেগেছে না যে কাপটা ইন্ডিয়া পেলো, এটা তো একটা আনন্দ, তাই না? বিশাল আনন্দ। তা আমারও এরকম এই যে বিদেশি প্রোডাক্ট গুলির জায়গায়
যদি আমি আমার একটা নিজস্ব খাবার খাইয়ে একটা পাখিকে গ্রোথ করতে পারি, একটা পাখির ভালো করতে পারি, ঠিক একই রকম আনন্দ না আমারও লাগবে। এটাও কিন্তু একটা বিশ্বকাপ জয়ের মতন। কিন্তু এই 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 বিষয়গুলি নিয়ে লোকে ভাবে না। খেলা এটাও তো একটা খেলা না, আমরা বিদেশি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আছি, বিদেশি প্রোডাক্ট ব্যবহার করছি। হ্যাঁ, বিদেশি প্রোডাক্টের উপরেই আমরা পুরো ফিল্ডটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। এই যে প্যারট গ্রুপের যে পাখিগুলো হচ্ছে সমস্তটাই বিদেশি খাবারের উপরে। যাই হোক, ওগুলি নিয়ে আমি আবার পরে ডিসকাস করবো, না আবার এটার মধ্যে সেই হজবরল হয়ে যাবে। যাই হোক, তা অমিত মুখার্জি এই নিমতা অঞ্চলের ছোট পাখিতে উনি খুব নামী মানুষ ছিলেন। এখন বর্তমানে উনি পাখি করেন না, খুব ভালো করেন যে করেন না, কেননা ওই ধরনের মানুষ যে সম্মানটা একটা সময় অর্জন করেছিলেন এই পাখির জগৎ থেকে, এই এই আজকের দিনেও যদি মনে হয় এই ফিল্ডে যদি উনি থাকতেন তাহলে সেই সম্মান সব নষ্ট, ধুলোয় মিশিয়ে যেত। সে তাই এই এই বছরে এসে যে তারা নেই, তারা অনেক আগেই এই ফিল্ড থেকে ডিটাচ হয়ে গেছেন, খুব ভালো করেছেন। এটা আমি আমার নিজস্ব মতামত বলছি, খুব ভালো করেছেন যে এই মানে তারা নেই, কিন্তু তারা অনেক কিছু ওই সময় অনেক কিছু দিয়ে গেছেন। আমাদের নতুন যারা আমরা পাখির জগতে ঢুকেছি তাদের তারা ওই সমস্ত মানুষের থেকে অনেকটাই অভিজ্ঞতা প্রথম দিকে অনেকটাই পেয়েছি। যাই হোক, এই মানুষটার সাথে আলাপ হলো, আমাদের এখানেই করে, খুব ছোট্ট একটা ঘরের মধ্যে উনি পাখি করতেন। হ্যাবক কিছু, যে এখন যে এই যে এত বিদেশি কেজ, এত ফ্যাশন, তখন কোনো ফ্যাশনেবল ব্যাপার ছিল না, শুধু ছিল পাখিটা সুন্দর। তাদের ওই নর্মাল একটা নর্মাল ঘর, হাতে বানানো খাঁচা, হ্যাঁ বেশ কিছু, তার মধ্যে কিছু বেঙ্গুলি সেট আপ, অল্প কিছু, খুব প্রচুর না, ওই 100-200 পেয়ার নয়, খুব সামান্য, কিন্তু পাখিগুলো খুব দুর্দান্ত পাখি, কি খুব সুন্দর কোয়ালিটির লং টেল। তখনকার লং টেল গুলো এত সুন্দর দেখতে, মানে কি বলবো, যেরকম সাইজ সেইরকম কালার সেরকম টাইয়ের সাইজ, ওই লং টেল এখন মনে হয় দেখাই যায় না, এত সুন্দর কোয়ালিটির লং টেল। এই লং টেল গুলো দেখেই না আমার প্রথম গোল্ডিয়ান নেওয়ার আইডিয়া তখন ছিল না, তখনও ওনার ঘরে গোল্ডিয়ান আসেনি, আমি লং টেল নেবো এরকম একটা ব্যাপার। তখন জাস্ট আলাপটা হলো ওনার, ওই বছরে আমার ওনার সাথে আলাপ হলো, ওর তারপরের থেকে ওনার বাড়িতে আসা যাওয়া আমি দেখতে, মানে মাঝে মধ্যেই যাই, ওনার ফার্মের সামনে দাঁড়িয়ে থাকি, উনি খাবার টাবার দেয় দেখি, টুকটাক টিপস গুলো নিই, কি বলেন না বলেন, কি করছেন না করছেন, এইগুলি একটু 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 মানে আলাপ আলোচনার মধ্যে যতটুকু জানা যায় আর কি। এইভাবে সম্পর্কটা তৈরি হলো লং টেল গুলো দেখে। এবং লং টেল এবং জাভা, তখন জাভা কত, 450 টাকা জোড়া জাভার দাম ছিল, হোয়াইট জাভা, সাদা জাভা, উনি সাদা জাভা করতেন। তা আমার ঘরে অলরেডি একটা ফন পেয়ার ছিল, এবার জাভা কি কি ধরনের খাবার খায় না খায়, কি ধরনের সফট ফুড তৈরি করা যায়, এই সমস্ত আইডিয়া গুলো টুকটাক টুকটাক এবার কিন্তু একটু হতে হতে লাগলো, কারণ ওই যেহেতু ওনাদের সাথে আলাপ হলো, সফট ফুডটা কিভাবে তৈরি করা যায়, কি বৃত্তান্ত, এগুলো আস্তে আস্তে করে জানলাম। এবার আমি লং টেল নেবো এরকম একটা আশা হল, কাকু আমি কাকু দাদা, মানে কখনো কাকু ডাকতাম, কখনো দাদা ডাকতাম, মানে মধ্যবয়স্ক একটা রিলেশন, এখন অমিত দাই হয়ে গেছে, দাদাই বলি। যাই হোক, অনেকদিন ডিটাচের মধ্যে যেহেতু পাখি উনি করেন না, সেহেতু সেরকম ভাবে এখন ডিটাচের মধ্যে নেইও। উনি কাস্টমে চাকরি করেন, সরকারি জব করেন, তার পাশে উনি খুব শৌখিন ভাবে পাখিটা করতেন। এবং সেখান থেকে কিন্তু আমি একটা বিষয় জানতে পারলাম যে পাখি থেকে একটা রিটার্ন তোলা যায়। এই এতদিন পর্যন্ত কিন্তু আমি একটা শখে শখে রাখছিলাম, আমার কিছু পাখি হচ্ছিল, বিক্রি করে দিচ্ছিলাম, এইরকম ভাবে কিন্তু চলছিল। কিন্তু ওনার সাথে আলাপ হওয়ার পরে না, একটা বিষয়, একটা আইডিয়া হলো যে এই শখ থেকে কিন্তু এটাকে হালকা ভাবে একটা মানে সাইড একটা ব্যবসা, মানে ছোট্ট একটা বিজনেস হিসাবেও কিন্তু এটাকে ধরা যেতে পারে। মানে শখ থেকে বিজনেস, দেখুন এন্ট্রিটা কিভাবে হচ্ছে। দেখুন আগেকার দিনের আমরা যখন প্রবেশ করতাম তখন কিন্তু আমি এটা শখে প্রবেশ করলাম, তাই না? আমি শখে কিছু পাখি কিনলাম, সেখান থেকে আমার জার্নিটা শুরু হলো। সেইখান থেকে আস্তে 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 করে আমার শেখা জানা, এবং আমি জানলাম যে এইখান থেকে কিন্তু কিছু রিটার্ন আশা করা যায়, একটু ভালো ভালো পাখি যদি করা যায়, যে সমস্ত পাখিগুলি এক্সপেন্সিভ পাখি, যেগুলির ব্রিডিংটা ওই মুহূর্তে দরকার, মার্কেটে ডিমান্ড রয়েছে, সেই ধরনের পাখিগুলি যদি একটু ব্রিড করানো যায়, সে তার থেকে কিন্তু কিছু মানি আর্ন করা সম্ভব। সেখান থেকে ওনার ওখান থেকে, ওনার ওখানে ফলনটা খুব সুন্দর হতো, উনি ওইরকম ভাবে করতেন, মানে ওই ছোট্ট একটা ঘরের মধ্যে করতেন, কিন্তু উনি খুব সুন্দর ভাবে কিন্তু ওখান থেকে উনি রিটার্নটা পেতেন, একটা আইডিয়া বা বেস তৈরি হলো। যাই হোক, এবার আমি কিছু পাখি এবার করব, মেনলি লং টেল। লং টেলটা আমার খুব পছন্দ হলো, আমি বললাম দাদা লং টেল আমি নেব, আমাকে দুজোড়া লং টেল দিন। তখন লং টেলের দাম 600-700 এরকম, 700-800 এরকম ছিল, 600-700 এরকম এরকম একটা
প্রাইসের মধ্যে তখন দাম ছিল লং টেল, হ্যাভক দাম ছিল না। কিন্তু তখন 600-700 টাকা লং টেল হলেও তখন তো দানার দাম, আনুষঙ্গিক খরচা, এটা মোটামুটি ধরুন না 2007-7 এরকম এরকম একটা সময়, 2006, 7, হ্যাঁ 7-8 এরকম একটা সময়কার কথা আমি বলছি। তখন দানার দাম খুবই কম ছিল, দানার তখন দাম ছিল 13 টাকা 14 টাকা এরকম দানার দাম ছিল ছোট দানাটা। আনুষঙ্গিক সমস্ত খরচাই এইরকম তো ছিল না, এখনকার সময়কার থেকে অনেক। তখন 600-700 টাকা পেয়ার মানেও একটা ভালো প্রাইস, এবং সাদা জামার দাম 450 টাকা জোড়া, সেটাও একটা ভালো প্রাইস। তখনও আমাদের কাছে এটা কম না, যথেষ্ট একটা ভালো প্রাইস। এবং সেই পাখিটা কিনতে গেলেও আমাদের একটা মানে 10 বার ভাবতাম 450 টাকা জোড়া যেটা পাখি কিনবো, এরকম একটা ব্যাপার। কিন্তু শিখে জেনে করলে সবই ভালো। এইরকম আমি লং টেল নেব, আমাকে 2 জোড়া লং টেল দেবেন তাহলে। ওখান থেকে ওই পাখিগুলো দেখে আমার পছন্দ, ওখানে স্টকের পাখি ছিল, কিছু রাখার পাখি, কিছু কাউকে দেওয়ার পাখি এরকম। তখন আমাকে আইডিয়া হলো যে লং টেল কিন্তু নিজের বাচ্চা নিজে করে না। তখন অমিত দা বললো যে লং টেল করবি, আগে লং টেল করবা, আমাকে এরকম ভাবে বলতো লং টেল করবা আগে বেঙ্গলি করো, আগে বেঙ্গলি করো, কারণ আমি একটু বাঙাল কথা বলতাম, তা লং টেল করবা আগে বেঙ্গলি করো, আমাকে এরকম বলতো আর। তা বেঙ্গলি করো, এবার বেঙ্গলি 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 মানে দেখুন একদম শুরু, বেঙ্গলি মানে কি ব্যাপার, তখন ওই বেঙ্গলিতে যে ফস্টারিং হয় এই ব্যাপারটা আমাকে তখন বললো যে বেঙ্গলি দিয়ে ডিম চালতে হয়, লং টেলরা নিজের বাচ্চা নিজে করে না, বেঙ্গলিদের দিয়ে ডিমটা ফোটাতে হয়। এই কনসেপ্টটা তখন আমার প্রথম আসলো। কত ছোট্ট ছোট্ট করে দেখুন কনসেপ্টগুলি শেখা না। আর এখনকার অবস্থাটা দেখুন, যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি পড়বেন, তাই না? আর যত ধীরে ধীরে বাড়বেন, যত ধীরে ধীরে উঠবেন, তত পড়াটা অনেক দেরিতে। যখন এখন আমরা পড়ছি, আমরা 20 বছর পর পড়ছি, আর পড়তামও না যদি নিজেদের কন্ট্রোলে থাকতো এই পুরো সিস্টেমটা, আমরা যে কন্ট্রোলে, আমরা যে ধীরে ধীরে করার যে সিস্টেম, এই সিস্টেমটা যদি আমরা মেনটেন করতে পারতাম, তাহলে এখনো হয়তো আমরা স্টেবল থাকতাম, আমরা এখনো আমাদের ধস হয়তো নামতো না। তা আমরা ধীরে ধীরে শিখেছি, 20 বছর পর আমরা পড়ছি, আর আপনারা খুব দ্রুত শিখেছেন, তাই 1 বছরের মধ্যেই ধস নেমে যাচ্ছে। ওই বছর হয়তো পাখিটা সেটিং করেছেন, 2 বছরের মধ্যেই হয়তো এই অবস্থা, এখন সব বেঁচে দিতে হচ্ছে, ফার্ম ফাঁকা করে দিতে হচ্ছে, তাই না? যত তাড়াতাড়ি জানবেন, যত তাড়াতাড়ি শিখবেন, যত তাড়াতাড়ি উঠবেন, তত তাড়াতাড়ি পড়বেন। যত ধীরে ধীরে উঠবেন, সমস্ত কিছুতে তাই, সমস্ত কিছুতে কোনো কিছুরই অতি বাড়ন্তি ভালো না। এই অতি বাড়ন্তির ফল হচ্ছে আজকের এই ফিল্টার, এই অবস্থা। তা আমাদের ফিল্টার এরকম ধীরে ধীরে, অনেক ধীরে 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 আমরা গ্রো আপ করেছি, ধীরে ধীরে জেনেছি, ধীরে ধীরে শিখেছি। তা বেঙ্গলি, এবার বেঙ্গলি লাগবে তো, এবার বেঙ্গলি লাগবে। বেঙ্গলিটার অবস্থাটা দেখুন, বেঙ্গলিটা কিন্তু ওনার কাছে নেই, নেই মানে উনি বেঙ্গলিটা কিন্তু পুরো প্রোডাকশনই করে না, মানে বেঙ্গলির বাচ্চা উনি করে না। বেঙ্গলির বাচ্চাটা উনি কিরকম করে, ওনার প্রয়োজন যেরকম হয় উনি সেরকম হয়তো বেঙ্গলি প্রোডাকশন করলো, বা প্রয়োজন হলে কোনো জায়গা থেকে কালেকশন করে নিয়ে চলে আসলো। বেঙ্গলি উনি প্রোডাকশন করে না, মানে ফাস্টারিং এর জন্য বেঙ্গলিটা পেয়ে যাবেন হুট করে, ওই সময় কিন্তু তা ছিল না। ছোট পাখি বেঙ্গলির ক্রাইসিস ছিল, পরিষ্কার কথা, বেঙ্গলির ক্রাইসিস ছিল। বেঙ্গলির কনসেপ্টটা কারোর কাছে জানা ছিল না, বেঙ্গলির কনসেপ্টটা সবার কাছে অজানা। এই যখন ফিল্ডে ঢুকবেন, ভেতরে প্রবেশ করবেন, ধীরে ধীরে জানবেন, তখন আস্তে আস্তে আপনার এই বিষয়গুলি সম্বন্ধে ক্লিয়ারেন্সটা আসবে, এবং তখন আপনি খুঁজবেন কোথায় পাওয়া যাবে কি বৃত্তান্ত। বেঙ্গলি পাওয়া গেল না। বেঙ্গলি কিরম পাওয়া গেল, উনি আমাকে মানে অপ্রয়োজনীয় হয়তো 2-4 জোড়া বেঙ্গলি থাকে, তো আমাদের ঘরে এক্সেস থাকে, সেরকম আমাকে 2-3টে পাখি উনি আমাকে দিল, বলে এই তো এগুলো আছে, এগুলো নিয়ে যা, বেঙ্গলি তো আমি করি না, তো এগুলো নিয়ে যাও, দেখো যদি করতে পারো। তা খুব সামান্য কিছু পয়সা আমাকে 3টে বেঙ্গলি দিল, খুব একটা কাজের না। কাজের না বলতে এখানে দোষের ব্যাপার নেই কিছু, এখানে খুব খুব সামান্য কিছু পয়সা আমাকে 3টে বেঙ্গলি দিয়ে দিল, আর ওই 3টে বেঙ্গলি নিয়ে আমি আসলাম। তা সেরকম ভাবে ওই বেঙ্গলি দিয়ে কাজ করানো যাবে না। সেখান থেকে আমি আবার আমার বন্ধুই বোধহয় কারোর থেকে একটা জোগাড় করে আমাকে মনে হয় 2 জোড়া বেঙ্গলি এরকম, বেঙ্গলির কথাটা আমি মনে করতে পারছি না, বেঙ্গলি 2 জোড়া বেঙ্গলি আমি করলাম, মানে কার থেকে একটা নিয়ে 2 জোড়া বেঙ্গলি আমি করলাম, 2 পেয়ার বেঙ্গলি করলাম। 2 পেয়ার বেঙ্গলি থেকে কিছু বাচ্চা হলো, সেই বাচ্চাগুলিকে আমি রাখলাম। খুব কষ্ট, মানে বেঙ্গলি আমি 2-3 পেয়ার করলাম, খুব কষ্ট হলো।
বেঙ্গলিটা পাওয়াই যাচ্ছিল না, আমাদের এখানে কোথাও বেঙ্গলি পাওয়া যাচ্ছিল না। বেঙ্গলিটা পাওয়া যাচ্ছিল না বলতে বেঙ্গলিটা বিক্রি করার প্রসেস ছিল না। ফস্টারিং এর জন্য বেঙ্গলি যার যার প্রয়োজন তার কাছে থাকবে, বেঙ্গলিটাকে বিক্রি করবে না। বেঙ্গলিটা হচ্ছে এই ফিঞ্চের যে টোটাল মার্কেট, সেটার যেহেতু বেঙ্গলি দিয়ে ফস্টারিং হয় সেহেতু বেঙ্গলিটা চেপে রাখা হতো, বেঙ্গলিটা সবাইকে দেওয়া হতো না। এবার কেউ হয়তো একটা সেট আপ করেছে, তার সাথে কারো রিলেশন আছে খুব ভালো, সে হয়তো বেঙ্গলি কিছু জোগাড় করে তাকে দিল, ঘরেরটা ঘরে এইভাবে মানে কিছু একটা সার্কেলের মধ্যে জিনিসটা ঘুরতো। বেঙ্গলিটা মানে ওপেন মার্কেটে চলে যেত না, মানে হাটে বাজারে যেরকম এখন যেরকম একেবারে ফলন করে 400-500 বেঙ্গলি নিয়ে চলে আসছে, এই ব্যাপারটা সে কোনোদিনও ছিল না। এবং বেঙ্গলিটাকেও পছন্দও করতো না। মানে আপনি একটা পাখি কিনতে গেলে আপনি তো বেঙ্গলি পাখিটা কিনবেন না, বেঙ্গলি পাখিটা দেখতে সেরকম সুন্দর না, সাদা কালো ছোপ ছোপ, বেঙ্গলি দেখতেও সেরকম সুন্দর না, এবং ফস্টারিং এর জন্য ল্যাবে তৈরি করা একটা পাখি বেঙ্গলিটাকে তৈরি করা হয়েছিল। তা বেঙ্গলিটা সেরকম ভাবে কেউ কিনতেও না, বেঙ্গলি একমাত্র যে ফস্টারিং করবে তারই দরকার, সেই কিনতো। বেঙ্গলিটাকে এমনি ফিঞ্চ ফিঞ্চ পুষতো, তাই বেঙ্গলিটা নিয়ে কিন্তু এই একটা ব্যাপার ছিল, বেঙ্গলিটা সবাই চেপে রাখতো, এবং বেঙ্গলির বাচ্চা কেউ করতো না, সবাই ওই ফস্টারিং এর জন্যই বেঙ্গলিটা রাখতো, বেঙ্গলিটা করতো। এই সিস্টেমটা খুব দারুণ একটা সিস্টেম ছিল। এই সিস্টেমগুলি চলে যায়, এই সিস্টেমগুলি উঠে যায়, এই সিস্টেমগুলি উঠে কখন গেল, কিভাবে উঠলো, এগুলো পরে আবার গল্পের মধ্যে আসবে, গল্পটা ধীরে ধীরে যাক। তা আগে কিন্তু এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমগুলো কিন্তু বোঝা উচিত। মানে আপনি যখন একটা ফিঞ্চের সেট তৈরি করছেন, তখন আপনি এবার এই বেঙ্গলিগুলি কারা প্রোডাকশন করতো দেখুন, এবার গল্পের মধ্যেও আসবে যে সে তো করলো না, কেননা সে তো সফল একজন ব্রিডার, সে তো বেঙ্গলি থেকে ফস্টারিং করছে। তা অন্যান্য যে সমস্ত এক্সপেন্সিভ পাখিগুলি যেগুলির ব্রিডিংটা ওই মুহূর্তে খুব দরকার, সেগুলির ব্রিডিংটা উনি করছে। তা যাই হোক, গোল্ডিয়ানটা নিয়ে যখন বলছি, আবার এইটা নিয়ে, এই বেঙ্গলিটা নিয়ে আবার পরে আবার আরেকটা এপিসোডে আলোচনা হবে। এবার ওনার বাড়িতে ওই বছরটাই উনি গোল্ডিয়ান ফিঞ্চ আনলো, উনি দুই পেয়ার কি 3 পেয়ার এরকম গোল্ডিয়ান ফিঞ্চ উনি ওই বছরই, যে বছরে আমার ওনার সাথে আলাপ হলো, ওই বছরে উনি গোল্ডিয়ান ফিঞ্চ আনলো ওনার ঘরে প্রথম। মানে আমাদের টোটাল এই এরিয়াতে প্রথম গোল্ডিয়ান ফিঞ্চ ওনার বাড়িতে আসে এবং সফল ব্রিডিং হয় অমিতদার বাড়িতে। সেকেন্ড হচ্ছে আমি, দ্বিতীয় হচ্ছে আমি, যার বাড়িতে সফলতা পাই। ওনার ঘরে যখন গোল্ডিয়ান ফিঞ্চ আসলো, ওই বছর উনি খুব সুন্দর রেজাল্ট পেল। ওনার প্রায় 40-45-50টা মতন বাচ্চা হলো। ওই সময় 40-45 পিস 50 পিস বাচ্চা মানে দারুণ ব্যাপার, মানে মিরাকেল একটা ব্যাপার, হেভি একটা মানে কাজ, মানে নাম হলো যে না অমিতদার বাড়িতে দারুণ একটা রেজাল্ট হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ। এবং এই লোকটিকে অনেকে অপছন্দ করতো, যেহেতু সফল সফল ব্যক্তি মানেই তাকে, তার শত্রু থাকলে তাকে অপছন্দ করবে, তার বিষয়ে আলোচনা করবে। আলোচনা কার বিষয়ে হয়, নিন্দা কার বিষয়ে হয়, যার একটা জায়গা তৈরি হয়েছে তার সম্বন্ধেই তো হয়, তাই না? যার নাম আছে তার আবার বদনামও আছে। আমার যেরকম নাম যেরকম আছে, সেরকম অনেকে আবার বদনাম করারও চেষ্টা করে, দূর ওই কি আছে না আছে, হ্যাঁ দূর ও কি বানায়, এরকম অনেকে বলে, তাই না? আবার অনেকে আমাকে দারুণ মানে মাথায় তুলে রাখে, এরকমও আছে। তা সবাইকে নিয়েই চলতে হয়, তাই এরকম ওনার ওনার প্রতি কিন্তু এরকম দৃষ্টিভঙ্গি ছিল। যেহেতু উনি সফল, ছোট পাখিটা একটা, ওই সময় ছোট পাখির একটা দারুণ ব্যাপার ছিল, মানে ছোট পাখি সবাই করতে পারতো না, সবাই সফলতা পেত না, আর যারা করতো তাদের জ্ঞানটাও যথেষ্ট ভালো ছিল, খুব পটু জ্ঞান ছিল। এবং আর তখন ব্লাড লাইন গুলি সবে ঢুকছে, তো তখন তো গোল্ডিয়ান ফিঞ্চ মানে তখন একদম সফট একটা ব্লাড লাইন, মানে এখন যেরকম গোল্ডিয়ান ফিঞ্চ একদম হার্ডি একটা পাখি হয়ে গেছে, যার ফলে সবাই করে ফেলতে পারছে, এবং আমরা অনেকটা তৈরি করে দিয়েছি আমাদের সাপ্লিমেন্ট বলুন, এবং আমাদের জ্ঞান অভিজ্ঞতাটা শেয়ার করে করে একে তাকে বলে অনেকটাই মানে তৈরি হয়ে গেছে। এবং বিদেশি সাপ্লিমেন্টে হার্ডই করেনি, বিদেশি সাপ্লিমেন্টে প্রোডাকশনটাকে প্রচুর বাড়িয়ে ফেলেছে। এটা নিয়ে পরে হবে, ও আপনারা হয়তো ভাববেন সবই পরে হবে, তাহলে এখন কি হবে? যাই হোক, এখন হবে হচ্ছে ফিঞ্চ, গোল্ডিয়ান ফিঞ্চ আমাদের এরিয়ার মধ্যে প্রথম কিন্তু ওনার বাড়িতে ঢুকে, কোথা থেকে আসলো আমি জানি না, মানে প্রথম যে এরও যে স্রষ্টাকে বা এরও যে উপরে একজন আছেন, তার সঙ্গে আমার কখন আলাপ হলো, এবং তার সম্বন্ধেও আমি আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করব। তা এখানে আসলো ওনার বাড়িতে প্রথম, উনি সফলভাবে সুন্দরভাবে বিট করলো। এবার আমি তো সেই ধরে আছি যে লং টেল কিনবো। এবার এটা থেকে 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর ওনার ঘরে গোল্ডিয়ান ফিঞ্চ সেটিং হয়ে, ততদিন ধরে রিলেশন। দেখুন পাখি কিনতে পারছি না আমি, কিন্তু আমি ধরে বসে আছি ওনার থেকে আমি পাখি নেব, এই ব্যাপারগুলি এখন আর নেই। এইবার পকেটে প্রচুর পয়সা মানুষের, হ্যাঁ একেবারে মানে বড় একটা ঘর করলাম, খাঁচা ফাঁচা করে একেবারে
মানে কোথায় কি পাখি পাওয়া যায়, চলো বেহালা, চলো বজবজ, চলো ডায়মন্ড হারবার, একেবারে বড় খাঁচা নিয়ে একদিনে ঘর সেট আপ কমপ্লিট, পাখির সেট আপ একদিনে কমপ্লিট, একেবারে রমরমা ব্যাপার। এখনকার ব্যাপারই আলাদা। তখন দেখেন আমাদের এক জোড়া পাখি কিনবো লং টেল, সে করতে 1 বছর কেটে গেল, বুঝলেন অবস্থা, 1 বছর কেটে গেল অভিজ্ঞতা। এটাই তো গল্প, আমার গল্পগুলি এরকমই হবে, বুঝলেন। এই এখনকার গল্পের মতন গল্প হবে না, কেননা এগুলি অভিজ্ঞতা। আমি একটু অভিজ্ঞতাগুলি দিতে চাই, জানি না কতটুকু কি করতে পারবো, তবে এইটাই ফিল্ড, এই ফিল্ডটা হওয়া উচিত ছিল, এই ফিল্ডটা না হওয়ার জন্য আজকে এই অবস্থা। বারবার বলছি ফিল্ডটা এরকম হওয়া উচিত ছিল। যত ধীরে ধীরে গ্রো আপ হবে, তত শিক্ষা, তত জ্ঞান, তত ইসে। এখন সব অল্প জলের মাছ, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প একটু শিখেই ছলাৎ ছলাৎ ইউটিউবে ভিডিও, এই পাতা ওই পাতা, নেই নাতা ওই নাতা করে একাকার কাণ্ড। সব ডাক্তার, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হার্বাল, ন্যাচারাল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এক একজনের ভিডিওতে দেখি হোমিওপ্যাথি আজকে, কালকে অ্যালোপ্যাথি, কালকে নিম পাতা, তুলসী পাতা, ঘাস পাতা সব। অ্যাকচুয়াল যে কি সলিউশন, অ্যাকচুয়াল যে কি হওয়া উচিত কি সে ও, আমি নিজেকে আমার জায়গা দেখাতে পারলেই হলো। আমি সর্বজ্ঞানী এটা প্রমাণ করতে পারলেই হলো। আমি কিছু না, আমি বলছি না আমি সর্বজ্ঞানী, আমি কিছুই না, জিরো জিরো, এখনো জিরো। বিজেএস বিশ্বজিৎ শিকদার এখনো জিরো, আমি এটাই বলি। জিরো আমি নিজেকে মনে করতে পারলে তবে আমি হিরো হব। জিরো থেকে তো হিরো হয়, তা আমি আগে জিরো জিরো জিরোই মনে করি, এখনো মনে করি জিরো, এখনো মনে করি আমি কিছুই মনে হয় জানি না। যাই হোক, ইমোশন 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 হয়ে এই সমস্ত হয়ে যায়। অনেকে বলে বিশ্ববিদ্যালয় ওদের মাথাটা খারাপ হয়ে গেল। তা এবার আমি 1 বছর পর আবার সেই লং টেল দেখছি, অমিতদার ঘরে হচ্ছে, পাখিটা কি সুন্দর হচ্ছে, অমিতদার ঘরে সবই আমরা যাই আসি দেখছি, খুব দারুণ কালারফুল গোল্ডিয়ান। তখন গোল্ডিয়ান মানে দেখতে এত ভালো লাগে তখন, উফ, মানে একটা এক্সপেন্সিভ জিনিস, মানে আমাদের লোকালেই আমরা দেখতে পাচ্ছি। তখন ওই গোল্ডেন ফিঞ্চ দেখার জন্য হয়তো দূরে দূরে লোকে চলে যেত, মানে এই পাখিটা এমন একটা পাখি ছিল। তখন আমাদের ফার্ম, আমরা যখন ছোট্ট ছোট ফার্ম করি, আমাদের ফার্মে দেখার জন্য প্রচুর লোক আসতো। মানে রবিবার হলেই দাদা একটু যাবো আপনার ফার্মটা দেখাবেন, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন তো সব কমন, এই ইউটিউবে এত ফার্ম দেখতে দেখতে লোকের চোখ এখন ঝলসে গেছে, আর দেখার কোনো ইন্টারেস্টই নেই, তাই না? এখন আর দেখতে দেখতে আর কিছু নেই দেখার, এত সব দেখিয়েছে, আর কি দেখবে ফার্ম, এখন আর দেখার কিছু নেই। তখন কিন্তু ছিল। অনেকে বলবে বলতো না বিডাররা, বেশ করতে বলতো না বিডাররা, বিডাররা বলতো না, বলে বলে তো বলেই তো আজকে এই অবস্থা মার্কেটটা করে দিল। হ্যাঁ, বলতো না তো ভালো হতো, আমাদেরও তো বলেনি, আমাদেরও তো অনেক টিপস, আমাদের অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আমি কি দোষ দেবো কেন বলিনি? না, আমি ঠেকে শিখবো, বলবে কেন, ঠেকে শিখবো, ভালো তো, ঠেকে শিখলে সময় শিখবো, আস্তে আস্তে শিখবো, ভালো হবে। আমাকে কি সবকিছু ধরে ধরে শিখিয়ে দিয়েছে? না, আমরাও গেছি দুটো একটা টিপস, তারপরে নিজেদের সব উত্তরে নিজেদের তার মতন করে কি আমি করেছি? না, তার থেকে আমি একটা ধারণা নিয়েছি, আমি আমার মতন করেছি, আমি আমার মতন একটা স্টেবল জায়গায় এসেছি। যাই হোক, পরের বছর প্রায় গোল্ডিয়ান ফিশ, তখন তার ঘরে বাচ্চা হয়ে কালার ফালার এসে রেডি হয়েছে, সেখান থেকে বেশ কিছু গোল্ডিয়ান ফিশ স্টক থাকে সবারই। এবার প্রথম বছর উনি করেছে, উনিও নিজের জন্য কিছু পাখি রাখবেন। তা আমি তখন লং টেলের জন্য আবার গেলাম, লং টেলের জন্য যাওয়া মাত্রই আমাকে বললো লং টেল করবি কেন, গোল্ডিয়ান কর, গোল্ডিয়ান নিয়ে যা, গোল্ডিয়ান এখন আর কি লং টেল করবি, এখন লং টেলের মার্কেটও এখন অনেক ইয়ে আছে, গোল্ডিয়ান কর, গোল্ডিয়ান নিয়ে যা। আমি বললাম কাকু গোল্ডিয়ান, কাকু দাদা যাই হোক, ওইরকমই একটা বলতাম তখন, গোল্ডিয়ান করবো, গোল্ডিয়ান তো এখন খুব চাপ কো, গোল্ডিয়ান আমি তো কিছুই জানি না, ফার্স্টেই গোল্ডিয়ান নেবো, তারপর যদি কিছু হয়ে যায়। বলে না, আমি অসুবিধা হবে না, নিয়ে যা, আমার রাখার পাখি, রাখার স্টকের পাখি, এখান থেকেই আমি একজোড়া দিচ্ছি, নিয়ে যা। 1400 টাকা পেয়ার একজোড়া গোল্ডিয়ান ফিঞ্চ আমি ঘরে নিয়ে আসলাম। তা ও তখনও নেইনি, তখন যে যখন ঘটনাটা এরকম হলো বললো, তারপরে আমি বললাম তাহলে গোল্ডিয়ান ফিঞ্চ নেবো, তো আমি তাহলে জায়গাটা একটু করি, জায়গা টাকা করে দিন 15-20-র মধ্যে আমি আবার গোল্ডিয়ান ফিঞ্চ আনতে গেলাম, গোল্ডিয়ান ফিঞ্চ নিয়ে আসলাম একজোড়া গোল্ডিয়ান ফিঞ্চ নিয়ে আসলাম। তা গোল্ডিয়ান ফিঞ্চটা আনার পরে মোল্টিং ব্যাপারটা আমার জানা ছিল না, দেখুন একটা অভিজ্ঞতা, মোল্টিং, তখন মোল্টিং এ পড়লো। গোল্ডেন ফিশটা আনলাম জুলাই মাস নাগাদ আনলাম, মানে এরকম, মানে মনে করুন এই যে জুলাই মাস, এইরকম সময়ই আমি গোল্ডিয়ান ফিঞ্চ আনি প্রথম আমার ঘরে গোল্ডিয়ান ফিঞ্চ। দেখুন অভিজ্ঞতাটাও শেয়ার করছি, এই সময়টাতেই আমার কিন্তু গোল্ডিয়ান ফিঞ্চ প্রথম ঘরে ঢোকে, এরকম